So hello everyone, I am Ashik Kamal and I hope you are all well. So আজকে আমরা আলোচনা করব মূলত আইসোস্টেসি বা সমস্থিতি নিয়ে। সমস্থিতি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ক্লাস আজকে থাকবে এবং আশা করছি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে সমস্থিতি থেকে কোনো ধরনের কোনো ডাউট থাকবে না। এখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লিয়ার করা রয়েছে, অর্থাৎ এখানে গ্র্যাভিটি অ্যানোমালি সম্পর্কেও ধারণা দেওয়া রয়েছে যেটা সমস্থিতি বোঝার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা সচরাচর সবাই বোঝায় না যে গ্র্যাভিটি অ্যানোমালি কিন্তু সমস্থিতি বুঝতে গেলে গ্র্যাভিটি অ্যানোমালি কিন্তু বোঝা আবশ্যক। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং আশা করছি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করবে না, এবং যদিও প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমার মতামত জানিও, এবং পরবর্তীতে তোমরা যদি আরও এরকম ভিডিও পেতে চাও তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। ততক্ষণ মতো ভালো থাকো। সমস্থিতি জানতে গেলে আমাদের প্রথম থেকে একদম কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আসল ধারণা কি, আমরা এতদিন যা কিছু জেনে এসেছি সবগুলো ভুলে যাও, এখন নতুন করে জানো সব কিছু। আচ্ছা, আইসোস্টেসি বা সমস্থিতি বুঝতে গেলে কিছু বিষয় আগে আমি তোমাদের ধারণা দিই। আচ্ছা, ধরো একটা জাহাজ, কল্পনা করো তোমরা একটা জাহাজ জলের উপর ভাসছে, কি যে একটা জাহাজ জলের উপর ভাসমান অবস্থায় রয়েছে, কল্পনা করো। এবার এই জাহাজটার যদি আমরা এক সাইডে অনেক বোঝা চাপিয়ে দিই, এই জাহাজটার এক সাইডে আমরা কি করলাম, সাপোজ অনেকগুলো বোঝা চাপিয়ে দিলাম, তাহলে এই যে জাহাজটা জলের উপর স্থির অবস্থায় ভাসছিল, যখনই আমরা জাহাজটার এক প্রান্তে অনেকগুলো বোঝা চাপিয়ে দেব তখন কি হবে না, জাহাজটা তার ব্যালেন্স রক্ষা করার জন্য কি হবে, তার একটা দিক কি হবে, কাত হয়ে যাবে, বা একটা দিক জলের মধ্যে কি হবে, ডেবে যাবে। কারণ জাহাজটা এতক্ষণ তার ব্যালেন্স মেনটেন করছিল, কিন্তু আমরা একদিকে যেহেতু জাহাজটার একদিকে অনেকগুলো বোঝা চাপিয়ে দিলাম, সেক্ষেত্রে কি হলো, জাহাজটার একটা দিক কাত হয়ে গেল বা জলের মধ্যে ডুবে গেল তার ব্যালেন্স বজায় রাখার জন্য। আচ্ছা, প্রথমে আমাদের কিছু বিষয় জানতে হবে যে একটা জাহাজ বা একটা বস্তু জলের উপর কখন ভাসে। একটা বস্তু তখনই কিন্তু জলের উপর ভাসবে তো যখন বস্তুটার মধ্যে সেক্ষেত্রে বাউন্সি ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে ব্যালেন্স হবে, বা বাউন্সি ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, এবং উভয়ের মধ্যে যখন ব্যালেন্স ক্রিয়েট হবে তখন কিন্তু একটা বস্তু স্থির অবস্থায় কি করবে, জলের উপর ভাসবে। একটা জাহাজ যেমন জলের উপর ভাসতে পারে, তেমন কিন্তু একটা লোহার টুকরো কিন্তু জলের উপর ভাসতে স্থির অবস্থায় পারে না, স্থির অবস্থায় জলের উপর ভাসতে পারে না। অর্থাৎ আমরা এই বিষয়টা থেকে এটা ক্লিয়ার হই যে একটা বস্তু যখন জলের উপর স্থির অবস্থায় ভাসে, সেক্ষেত্রে বাউন্সি ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে। কিভাবে কাজ করে এটা আমরা প্রত্যেকেই জানি। এই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যখন একটা বস্তু জলের উপর ভাসমান অবস্থায় থাকে, তখন পৃথিবীর কেন্দ্র তাকে কোন দিকে টানে, পৃথিবীর কেন্দ্র এইদিকে টানে তাকে। এক্ষেত্রে কি কাজ করে, আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, এই বস্তুটাকে এইদিকে এইদিকে টানতেছে, পৃথিবীর কেন্দ্র টানতেছে, তার জন্য কি করে, এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স কার্যকরী হয়। এবং প্রত্যেকটা একটা তরল বস্তুর উপর যখন একটা তরলের উপর যখন একটা বস্তু ভাসমান অবস্থায় থাকে, তখন কিন্তু সেক্ষেত্রে একটা উল্লম্ব চাপ বা উল্লম্ব চাপ ক্রিয়াশীল হয়, তাকে আমরা বলবো কি, যে না বাউন্সি ফোর্স। অর্থাৎ একটা তরলের উপর যখন একটা বস্তু ভাসমান স্থির অবস্থায় থাকে, সেক্ষেত্রে একটা ফোর্স কাজ করে যার নাম হচ্ছে বাউন্সি ফোর্স, এটা উল্লম্বভাবে কাজ করে। তাহলে এই দিকে বাউন্সি ফোর্স কার্যকর করছে আর এই দিকে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এই দুটার মধ্যে যখনই আমাদের সমতা বা স্থির অবস্থা বিরাজ করবে, ব্যালেন্স তৈরি হবে, তখনই আমাদের কি হবে, তখনই আমাদের একটা বস্তু জলের উপর ভাসবে। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হলো যে বাউন্সি ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স কি। এবার এই বাউন্সি ফোর্স এবং এই গ্র্যাভিটেশনাল ফোর্সের ধারণা থেকেই তোমরা সমস্থিতি বিষয়টা সম্পর্কে অবগত হবে। দেখো, তোমরা এই যে জাহাজ বললাম, এক টুকরো জাহাজ বললাম, তোমরা আমাদের পৃথিবীর উপরিভাগে অবস্থিত মাউন্টেন, এই প্লেটো বা মালভূমি, সমভূমি, ওশিয়ান, এগুলোকে এক টুকরো জাহাজের সাথে কল্পনা করো, বা এক টুকরো জাহাজের অংশ হিসেবে কল্পনা করো। এবং আমরা সবাই জানি কি রয়েছে আমাদের ভূত্বকের নিচে, কি রয়েছে আমাদের অ্যাস্থেনোস্ফিয়ার নোটেড। অ্যাস্থেনোস্ফিয়ার কথাটা এখানে আমি বলছি না, কারণ অ্যাস্থেনোস্ফিয়ার কথাটা বলা এখানে ভুল হবে, কারণ আইসোস্টেসি থিওরিটা যখন ডেভেলপমেন্ট হচ্ছিল, যখন পুরোপুরিভাবে ডেভেলপমেন্ট হয় আইসোস্টেসি তত্ত্বটা, তখন কিন্তু আমাদের এই অ্যাস্থেনোস্ফিয়ারের যে ধারণা, সেটা কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি। তাই আমি এটাকে বলবো হচ্ছে তরল পদার্থ দ্বারা গঠিত ম্যাগমা রয়েছে, এখানে তরল গলিত পদার্থ দ্বারা গঠিত একটা স্তর রয়েছে, যাকে আমরা পরবর্তীতে অ্যাস্থেনোস্ফিয়ার নামে চিনেছি। কিন্তু যখন আইসোস্টেসির কনসেপ্টটা ডেভেলপ হচ্ছিল, তখন কিন্তু এই অ্যাস্থেনোস্ফিয়ারের কনসেপ্টটা পুরোপুরিভাবে উঠে আসেনি। সো এটাকে আমরা গলিত পদার্থের সাথে তুলনা করব।
সো আমরা এখানে কি বললাম, এই ওয়াটারের ভাসছিল, ওয়াটারের উপর জাহাজ ভাসছিল। তো সেমভাবে এই গলিত পদার্থগুলোকে আমরা জলের সাথে কল্পনা করি, এবং এই মাউন্টেন যে আমাদের উপরিভাগে রয়েছে, মাউন্টেন রয়েছে, প্লেটো রয়েছে, প্লেন রয়েছে, ওশিয়ান রয়েছে, এগুলোকে আমরা কিসের সাথে কল্পনা করব, যে না এক টুকরো জাহাজের সাথে কল্পনা করব, আমরা করে সাপোজ কল্পনা করি। এবার এই সেমভাবে এখানে বাউন্সি ফোর্স কার্যকর হচ্ছে, এইদিকে তরল, এদিকে কি হচ্ছে বাউন্সি ফোর্স, এদিকে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স কার্যকর হচ্ছে, এবং এই দুটোর মধ্যে কি হচ্ছে, যে ব্যালেন্স একটা তৈরি হচ্ছে। এই ব্যালেন্সের জন্যই কিন্তু আমাদের এই জিনিসগুলো ভাসমান বা স্থির অবস্থায় রয়েছে। এই যে ভাসমান অবস্থায় রয়েছে, অর্থাৎ আমাদের যে মাউন্টেন রয়েছে, মাউন্টেন কিন্তু বেশি উচ্চতায় রয়েছে, সেমভাবে আমাদের প্লেন একটু নিচু অবস্থায়, সেমভাবে আমাদের ওশিয়ান আরও নিচু অবস্থায়। কিন্তু এত ভিন্ন উচ্চতা সত্ত্বেও, ভিন্ন উচ্চতা থাকা সত্ত্বেও এইগুলো স্থির অবস্থায় যে ভাসমান রয়েছে, অর্থাৎ যে অবস্থার জন্য এগুলো সমাবস্থায় দাঁড়িয়ে রয়েছে, বা যে অবস্থার জন্য অর্থাৎ বিভিন্ন উচ্চতার হওয়া সত্ত্বেও এগুলো যে স্থির অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, সেই যে অবস্থাটা তাকে আমরা বলবো কি না সমস্থিতি, অর্থাৎ যে কারণে এগুলো দাঁড়িয়ে রয়েছে সেই সেই অবস্থানটাকেই আমরা বলবো সমস্থিতি। অর্থাৎ মাউন্টেন, প্লেটো, প্লেন, ওশিয়ান এগুলো বিভিন্ন উচ্চতার হওয়া সত্ত্বেও এগুলো সম অবস্থা বিরাজ করে দাঁড়িয়ে রয়েছে। এই যে বিরাজ করার কারণ, সেটাকে আমরা বলবো কি সমস্থিতি বা আইসোস্টেসি। তাহলে ক্লিয়ার হলো? এবং এখানে দেখো, যখন এখানে বাউন্সি ফোর্স কার্যকর হয়, আচ্ছা যখন যদি আমরা এই প্লেনটাকে ধরি, আমাদের এই সমভূমি রয়েছে, সাপোজ ধরো আমরা সমভূমির উপর অনেকগুলো নবীন পলিগঠিত, সমভূমির উপর অনেকগুলো কি তৈরি হয়েছে, অনেকগুলো নবীন পলিগঠিত মালভূমি তৈরি হয়েছে, কোনো ভূমিরূপ তৈরি হয়েছে। তো যখন এই প্লেনের উপর যখন এই মালভূমি তৈরি হবে, আমরা কি জানি যে বস্তুর ওজন বেশি সেই বস্তুর অভিকর্ষ, সে বস্তুর গ্র্যাভিটেশনাল ফোর্স কী হবে, তত বেশি হবে। তাহলে এই যে প্লেনের উপর যখন নবগঠিত পলি সঞ্চিত হবে, এক্ষেত্রে কী হবে, আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হবে, এবং আমাদের এই গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হলে আমাদের কি এই বাউন্সি ফোর্স এদিকে কার্যকর করবে, তখন কি হবে, এদিকের মধ্যে ব্যালেন্স কিন্তু তৈরি হবে না, অর্থাৎ ব্যালেন্স বিঘ্নিত হবে। কিন্তু এই ব্যালেন্স যখন বিঘ্নিত হয়, তখন এই ব্যালেন্সটা কিন্তু আবার বজায় আসে ধীরে ধীরে। এই ব্যালেন্স যে বজায় রাখবে, বা পরবর্তীতে যে এই ব্যালেন্সটা ফিরে আসবে, এই ব্যালেন্স ফিরে আসার জন্য কি তৈরি হয়, আমাদের বিভিন্ন ভূ আলোড়ন তৈরি হয়। একে কিন্তু বলা হয় আইসোস্ট্যাটিক মুভমেন্ট, ভূ আলোড়ন হবে না, আলোড়ন তৈরি হয়, তাকে আমরা কি বলবো, আইসোস্ট্যাটিক মুভমেন্ট। অর্থাৎ তার সমবস্থা বিরাজমান করার ক্ষেত্রে যে আলোড়ন সৃষ্টি হয়, তাকে আমরা বলবো কি আইসোস্ট্যাটিক মুভমেন্ট। অর্থাৎ এই ভূমিরূপগুলো, অর্থাৎ আমাদের এই যে বাউন্সি ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স, তাদের মধ্যে সমবস্থা যখন বিরাজ করবে, বা বিরাজ করার জন্য যে আলোড়ন সৃষ্টি হয়, তাকে আমরা বলবো কি আইসোস্ট্যাটিক মুভমেন্ট। এটা তখনই ঘটে যখন কোনো হচ্ছে প্লেনের উপর বা কোনো প্লেটের উপর আবার নবীন পলিগঠিত কিছু ভূমিরূপ সৃষ্টি হলো, তো সেক্ষেত্রে আমাদের গ্র্যাভিটি বেড়ে যায়, এজন্য এটা সৃষ্টি হয়। আশা করছি ক্লিয়ার হলো। আচ্ছা, এরপর আমরা একটু থিওরিটিক্যাল পার্টে যাই, অর্থাৎ আইসোস্ট্যাসির টার্ম সম্পর্কে একটু বুঝি। আচ্ছা, এই আইসোস্ট্যাসি টার্মটা, এই আইসোস্ট্যাসির বাংলা মিনিং হচ্ছে আমাদের কি, এই আইসোস্ট্যাসির বাংলা মিনিং হচ্ছে আমাদের সমস্থিতি হচ্ছে আমাদের কি আইসোস্ট্যাসির বাংলা মিনিং, এবং এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আমাদের আইসোস্ট্যাসি। এই আইসোস্ট্যাসি ওয়ার্ডটা ফার্স্ট গ্রিক একটি ওয়ার্ড, বুঝে নাও। ফার্স্ট অফ অল এটা একটা গ্রিক ওয়ার্ড, এবং এই গ্রিক ওয়ার্ডটা দুটো শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে আইসো, এই আইসো কথার অর্থ হচ্ছে ইকুয়াল, আইসো কথার অর্থ কি ইকুয়াল বা সমতা, এবং আরেকটা শব্দ বা আরেকটা ওয়ার্ড থেকে এসেছে, দুটো ওয়ার্ড বললাম, আরেকটা হচ্ছে স্ট্যাটিস। এই স্ট্যাটিসের ইংলিশ মিনিং যদি আমরা বলি, তাহলে হবে স্ট্যান্ডিং স্টিল বা নিশ্চলতা। অর্থাৎ আইসোস্ট্যাসি শব্দটা একটা গ্রিক শব্দ, অনেকেই মনে করে বললাম, কারণ পরবর্তীতে বলবো আবার, এখানে একটা বিষয় রয়েছে। আচ্ছা, এই গ্রিক ওয়ার্ড কথা শব্দ থেকে এসেছে, দুটো শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে আইসো আর একটা হচ্ছে স্ট্যাটিস। এই আইসো এর অর্থ হচ্ছে আমাদের ইকুয়াল বা সমতা, এবং এই স্ট্যাটিসের অর্থ হচ্ছে আমাদের স্ট্যান্ডিং স্টিল। এরপর এই আইসোস্ট্যাসি শব্দটা যে একটা গ্রিক শব্দ, এই কথাটা কিন্তু গ্রহণ করেছে আমাদের উলড্রিস মর্গানের বইয়ে রয়েছে, যে আইসোস্ট্যাসি শব্দটা কিন্তু একটা গ্রিক শব্দ। কিন্তু আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফার সাবেন্দ্র সিং তার বইয়ে কিন্তু উল্লেখ করেছে যে এটা একটা জার্মান শব্দ। এক্ষেত্রে কিন্তু একটা কনফিউশন থেকে যায়, মতবিরোধ থেকে যায়। এটা কিন্তু একটা জার্মান শব্দ। কে বলেছে? আমাদের সাবেন্দ্র সিং বলেছে একটা জার্মান শব্দ। এরপর এই আইসোস্ট্যাসি বা সমস্থিতি শব্দটা প্রথম কিন্তু ব্যবহার করে সিই ডাটন 1889। অনেকে মনে করেন সিই ডাটন, কেন অনেকে মনে করে এটা বললাম, কারণ মার্কিন ভূগোলবিদ আমাদের উলড্রিস মর্গানের বই রয়েছে যে সি ডাটন ব্যবহার করে, সে হচ্ছে 1889। কিন্তু আমাদের সাবেন্দ্র সিং বলছে যে হ্যাঁ, সি ডাটনই ব্যবহার করে, কিন্তু সালটা হবে 1859। এই দুটোর মধ্যে এখনও মতপার্থক্য রয়েছে। কেউ বলে সাবেন্দ্র সিং বলেছে 1859, আমাদের উলড্রিস মর্গান রয়েছে যে না, এটা 1889 হবে।
এরপর তোমরা কিছু আইসোস্টেসিস সম্পর্কে কিছু সিকোয়েন্স মেনটেন রেখে কিছু আইসোস্টেসিস বিষয়ের উপর ভিত্তি করে অনেকগুলো ভূগোলবিদ অনেক বৈজ্ঞানিক তাদের মতবাদ পেশ করেছেন। তো তার যে একটা ইকুয়ালিটি অর্থাৎ ব্যালেন্স সহ বজায় রেখে তোমরা এগুলো মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসে। সো সিকোয়েন্স মেনটেন করে তোমরা মনে রাখবে। আমি সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে দিয়েছি এখানে সিকোয়েন্স অনুযায়ী আমি সাজিয়ে দিয়েছি। যেমন থিওরি অফ আইসোস্টেসিস সম্পর্কে থিওরি অফ জিবিএরি, প্রথম জিবিএরি থিওরি দেয় আইসোস্টেসিস সম্পর্কে, জিবিএরি থিওরি সেটা হচ্ছে 1855-এ দেয়। নেক্সট এডি প্র্যাট দেয় 1859-এ। নেক্সট আমাদের দেয় হ্যাফোর্ড অ্যান্ড বই 1928-এ। নেক্সট আমাদের জলি দেয় 1925-এ। নেক্সট হেইসক্যানেন দেয় 1931-এ। নেক্সট হোমস দেয় আমাদের 1978-এ তার থিওরি পেশ করে আইসোস্টেসিস সম্পর্কে। এবার এখান থেকে কিন্তু কোশ্চেন দিয়েছিল, এসএলএসটিতে রয়েছে, ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারে রয়েছে, দেখেছি আমি কোশ্চেন। এসএলএসটিতে এই সিকোয়েন্স মেনটেন করে কিন্তু কোশ্চেন দিয়েছে, এই সিকোয়েন্স থেকে কিন্তু কোশ্চেন এসেছে। এবং এখান থেকে তোমার আরেকটা বিষয় সম্পর্কে জানো যে জিবিএরির তত্ত্বকে কিন্তু সমর্থন করেছে হেইসক্যানেন। জিবিএরির তত্ত্বকে কে সমর্থন করেছে? হেইসক্যানেন 1931-এ যে সমস্থিতি সম্পর্কে তত্ত্ব দেয়, সে কিন্তু জিবিএরির তত্ত্বটাকে সমর্থন করেছে। ঠিক একইভাবে এডি প্র্যাটের তত্ত্বকে সমর্থন করেছে হ্যাফোর্ড অ্যান্ড বই হচ্ছে এডি প্র্যাটের তত্ত্বকে সমর্থন করেছে। তোমরা যদি পরবর্তীতে আইসোস্টেসিস সম্পর্কে এই কনসেপ্টগুলো জানতে চাও যে জিবিএরির কী তত্ত্ব দিয়েছিল, এডি প্র্যাট কী তত্ত্ব দিয়েছিল, তাহলে পরবর্তীতে আমি এই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো আরও। এবার আমাদের এই সমস্থিতি, আমাদের আজকের পার্ট হচ্ছে সমস্থিতি। সো এই সমস্থিতি আরও যদি আমরা ডিপলি যদি বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদের আর একটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে আমাদের গ্র্যাভিটি অ্যানোমালি বা অভিকর্ষজ বিচ্যুতি সম্পর্কে আমাদের কিন্তু সম্যক ধারণা না থাকলে আমরা কিন্তু বুঝতে পারবো না এই বিষয়টা ভালোভাবে। সো আমাদের গ্র্যাভিটি অ্যানোমালি কি, এই গ্র্যাভিটি অ্যানোমালি সম্পর্কে আমরা একটু জেনে নেব। আচ্ছা, আমরা সবাই জানি কি আমাদের পৃথিবী হচ্ছে এই অভিগত গোলক। আমাদের পৃথিবী কি? অভিগত গোলক। এবং আমরা সবাই জানি যে আমাদের পৃথিবীর কেন্দ্র থেকে যে স্থানের দূরত্ব যত বেশি, সেই স্থানের গ্র্যাভিটির মান হচ্ছে অভিকর্ষের মান কি হবে? যেখান থেকে দূরত্ব যত বেশি তার অভিকর্ষের মান কিন্তু তত হচ্ছে কম হবে। আর নিরক্ষরেখা থেকে যত কম দূরত্বে অবস্থিত যে স্থান, তার হচ্ছে তোমার অভিকর্ষের মান কিন্তু তত বেশি হবে। তার অভিকর্ষের মান কি হবে? তা তত বেশি হবে। আমরা সকলেই জানি যে আমাদের নিরক্ষীয় অঞ্চলের কিন্তু অভিকর্ষের মান সবচেয়ে কম, আর হচ্ছে আমাদের মেরু অঞ্চলের অভিকর্ষের মান সবচেয়ে বেশি, কারণ আমাদের পৃথিবী অভিগত গোলক, এবং এই অভিগত গোলক হওয়ার দরুন আমাদের নিরক্ষীয় অঞ্চলে কি অভিকর্ষের মান কিন্তু সব থেকে অভিকর্ষের মান কি আমাদের নিরক্ষীয় অঞ্চল যেহেতু দূরবর্তী স্থানে অবস্থিত, সেহেতু অভিকর্ষের মান কম, এবং যেহেতু এটা মেরু অঞ্চল কাছে, এই জন্য অভিকর্ষের মান কিন্তু বেশি। সো এই কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো যে পৃথিবীর কেন্দ্র থেকে যে স্থানের দূরত্ব যত কম, সেই স্থানের অভিকর্ষণ মান কিন্তু তত বেশি, আর যে স্থানের দূরত্ব যত বেশি পৃথিবীর কেন্দ্র থেকে, তার অভিকর্ষণ মান কিন্তু তত আমার কম। এরপর ধরে নাও এটা রয়েছে এখানে। আচ্ছা, ধরে নাও এখানে 10 ডিগ্রি অক্ষরেখা, এখানে 10 ডিগ্রি অক্ষরেখা ধরে নাও, এখানে আমাদের পৃথিবীর কেন্দ্র রয়েছে, এখানে ধরে নাও 10 ডিগ্রি অক্ষরেখা। নিশ্চয়ই এখানে যে অভিকর্ষের মানটা হবে, নিশ্চয়ই এখানে কম হবে এবং নিশ্চয়ই এখানে বেশি হবে, কারণ এটা এখানে যদি আমাদের এখানে কি হবে, দূরত্ব একটু কম হবে। দূরত্ব এখানে কম, এখানে দূরত্ব বেশি, তার জন্য অভিকর্ষের মান কি হবে? অভিকর্ষের মান কম হবে। এখানে দূরত্ব হচ্ছে কম বলে অভিকর্ষের মান বেশি হবে। এরপর ধরে নাও এবার এই ধরে নাও এখানে একটা ডায়াগ্রাম আমি দিয়েছি। এটা রয়েছে আমাদের কি পর্বত, এখানে আমার রয়েছে প্লেন, এখানে আমাদের কি রয়েছে, এখানে আমার সমুদ্রতল রয়েছে। এবার আমরা কি জানি যে পর্বত থেকে নিশ্চয়ই পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কি হবে? নিশ্চয়ই কেন্দ্রের দূরত্ব বেশি হবে, তাই অভিকর্ষের মান কি হবে আমার? না, অভিকর্ষের মান এই জন্য আমার কম হয়ে যাবে। এবং যেহেতু এই প্লেন বা এই সমুদ্রে যে রয়েছে সমুদ্রতল থেকে আমার কেন্দ্রের দূরত্ব কি হবে? সমুদ্রতলের থেকে কেন্দ্রের দূরত্ব নিশ্চয়ই কম, এই জন্য আমাদের অভিকর্ষের মান কি হবে? বেশি হবে। অভিকর্ষের মান কি হবে? বেশি হবে। এবার এই ডায়াগ্রামটাকে তোমরা ধরে নাও যে আমরা এটা 10 ডিগ্রি অক্ষরেখা, এটা 10 ডিগ্রি অক্ষরেখা একটা আমরা যদি একটা অভিকর্ষের মান যদি নির্ণয় করি এই 10 ডিগ্রি অক্ষরেখা বরাবর, তোমরা এইটাকে ধরে নাও। এবার ধরে নাও এটার হচ্ছে তোমার এটার অভিকর্ষণ মান 12 m² ধরে নাও। এবার এই পুরো জায়গাটার মান তো 12 m² হবে না, কারণ এখানে তো কোনো পুরো সমতল নেই, এখানে নিশ্চয়ই পাহাড় রয়েছে, সমভূমি রয়েছে ওই স্থানটায়। সেমভাবে এখানে আমি যেভাবে দেখেছি, নিশ্চয়ই ওই পুরো এলাকাটার মান 12 m² হবে না, সেখানে বিভিন্ন ধরনের ভূমিরূপ আছে, তাই বিভিন্ন ধরনের অভিকর্ষণ মান হবে। এবার কোনো একটা স্থানের যখন অভিকর্ষণ মান নির্ণয় করা হয়, সেক্ষেত্রে কি করা হয়? সমুদ্রতলকে ধরে নেওয়া হয়।
সমুদ্রতলকে, এই সমুদ্রতলের সাপেক্ষে কিন্তু আমার অভিকর্ষের মান নির্ণয় করা হয়। এবার ওই যে 10 ডিগ্রি অক্ষরেখা বরাবর আমি ধরলাম কত 12 এম স্কোয়ার, আমি ধরে নিলাম 10 ডিগ্রি অক্ষরেখা বরাবর। এবার ওই পুরো স্থানটার মান তো 12 এম স্কোয়ার হবে না, কারণ ওখানে ভূমিরূপ রয়েছে, কোনো স্থানে পাহাড় রয়েছে, কোনো স্থানে মালভূমি রয়েছে, কোনো স্থানে সমুদ্রতল রয়েছে। এবার কোনো একটা স্থানের অভিকর্ষের মান নির্ণয় করা হয় কি বললাম, সমুদ্রতলের ভিত্তিতে। এবার ধরো আমি এই সমুদ্রতলের ভিত্তিতে এই স্থানটার অভিকর্ষের মান আমরা নির্ণয় করলাম কত, যে না সেটা হচ্ছে 9 এম স্কোয়ার হলো, 9 এম স্কোয়ার হলো, যদি ধরে নিলাম এটা 9 এম স্কোয়ার হলো, 9 এম স্কোয়ার হলো। এবার এই যে 9 এম স্কোয়ার মানটা বেরোলো, এটাকে বলবো আমরা থিওরিটিক্যাল গ্র্যাভিটি বা তাত্ত্বিক অভিকর্ষ, তাত্ত্বিক অভিকর্ষ বা থিওরিটিক্যাল গ্র্যাভিটি বলবো। অর্থাৎ সমুদ্রতলের সাপেক্ষে যে মানটা নির্ণয় করা হয় তাকে বলবো আমরা তাত্ত্বিক হচ্ছে তোমার অভিকর্ষ বা অভিকর্ষের মান বা থিওরিটিক্যাল গ্র্যাভিটি বলবো। এবার এই স্থানটার প্র্যাকটিক্যালি তো সব জায়গার মান সেম হবে না, না, এটা তো এটার সমুদ্রের সাপেক্ষে করা হলো, কিন্তু প্র্যাকটিক্যালি যদি যন্ত্রের সাহায্যে আমরা মাপি তাহলে নিশ্চয়ই এই যে এই পর্বতটার মান যেটা হবে, নিশ্চয়ই এই সমুদ্রের মানটা সেটা হবে না, নিশ্চয়ই এটার থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব বেশি, তার জন্য এখানকার মান কম হবে এবং এখানকার মান হচ্ছে বেশি হবে, কারণ এটা হচ্ছে সমুদ্রতল যেহেতু, এবং এই সমুদ্রতল যেহেতু আমার পৃথিবীর কেন্দ্র থেকে কম দূরত্বে অবস্থিত, তাই এখানকার কী হবে, গ্র্যাভিটেশনাল মান বেশি হবে বা অভিকর্ষের মান বেশি হবে। এবার দেখো প্র্যাকটিক্যালি ধরে নাও, প্র্যাকটিক্যালি আমরা যন্ত্রের সাহায্যে এই স্থানটার মান নির্ণয় করবো, এই স্থানটার মান নির্ণয় করবো। এবার আমরা সমুদ্রের সাপেক্ষে মাপলাম তাত্ত্বিক গ্র্যাভিটেশনাল, আমরা থিওরিটিক্যাল গ্র্যাভিটি কত বের হলো, যে 9 এম স্কোয়ার বের হলো। এবার আমরা যদি এই স্থানটার মান নির্ণয় করি, নিশ্চয়ই এই স্থানটার মান কত বের হবে, নিশ্চয়ই আমরা প্র্যাকটিক্যালি যদি মাপি নিশ্চয়ই এটার কম বের হবে এটার থেকে, কারণ সমুদ্রতল যেহেতু নিচে অবস্থিত এবং এটা যেহেতু উঁচু অবস্থিত। ধরে নিলাম আমার এটার মান বেরোলো কত, 8 এম স্কোয়ার, ধরে নিলাম কত আমার বেরোলো 8 এম স্কোয়ার। এবার একটা ফর্মুলা রয়েছে গ্র্যাভিটি, এই অভিকর্ষ বিচ্যুতি বের করার একটা ফর্মুলা রয়েছে, যে অরিজিনাল মান বা প্র্যাকটিক্যাল মান, অরিজিনাল মান এবং হচ্ছে প্র্যাকটিক্যাল যে মানটা হচ্ছে যন্ত্রের সাহায্যে নির্ণয় করে বের হলো, তার সঙ্গে মাইনাস হবে আমার থিওরিটিক্যাল গ্র্যাভিটি, অর্থাৎ আমরা যেটা সমুদ্রের সাপেক্ষে মাপলাম, অর্থাৎ এটা এই স্থানের আমার থিওরিটিক্যাল হচ্ছে প্র্যাকটিক্যাল হচ্ছে গ্র্যাভিটি কত বের করলাম আমরা 8 এম স্কোয়ার বের করলাম। তাহলে 8 এম স্কোয়ার মাইনাস 9 এম স্কোয়ার, কেন 9 এম স্কোয়ার হলো, কারণ আমার থিওরিটিক্যাল গ্র্যাভিটি কত, 9 এম স্কোয়ার, এবং প্র্যাকটিক্যালি আমরা এই বি স্থানটার বিচ্যুতি কত এই বি স্থানটার অভিকর্ষ মান কত নির্ণয় করেছিলাম, যে না 8 এম স্কোয়ার নির্ণয় করেছিলাম। তাহলে এই 8 এম স্কোয়ার মাইনাস 9 এম স্কোয়ার হবে, এই 8 এম স্কোয়ার মাইনাস 9 এম স্কোয়ার যখন আমরা করবো তখন কিন্তু মাইনাস 1 এম স্কোয়ার হবে। এই যে মাইনাসটা আসলো, এক্ষেত্রে কিন্তু যখন মাইনাস আসবে, মান নির্ণয় করার ক্ষেত্রে যখন মাইনাস আসবে, তখন কিন্তু তাকে বলবো আমরা ঋণাত্মক হচ্ছে বিচ্যুতি, ঋণাত্মক অভিকর্ষ বিচ্যুতি। আর যখন এটা প্লাসে আসবে, যখন মাইনাস আসবে না, সেক্ষেত্রে কিন্তু হবে এটা হচ্ছে ধনাত্মক বিচ্যুতি, ধনাত্মক বিচ্যুতি। তাহলে আশা করছি ক্লিয়ার হলো গ্র্যাভিটি অ্যানোমালির বিষয়টা, যে গ্র্যাভিটি অ্যানোমালি বলতে আমরা কি বুঝি আসলে, গ্র্যাভিটি অ্যানোমালি বলতে আমরা কি বুঝি, আশা করি জিনিসটা ক্লিয়ার হলো। এবং পরবর্তীতে তোমরা যদি এরকম যদি এক একটা আইসোস্টেসিস সম্পর্কিত যে থিওরিগুলো রয়েছে, আমাদের জিবিএডি থিওরি রয়েছে, এগুলো সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করো অবশ্যই, আমি ভিডিও নিয়ে আসবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।